औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। रब्बी जिदनी इल्मा रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন হিসেবে অভিহিত হবে। শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে কি? আচ্ছা, ওকে। পুলিশ আইনের এক ধারা সংজ্ঞা সমূহ। দশ এক ধারা 10টা সংজ্ঞা পারবেন বলতে? পারবেন? 1 নম্বরে হলো কি, জেলা ম্যাজিস্ট্রেট। 2 নম্বরে ম্যাজিস্ট্রেট। 3 নম্বরে হলো পুলিশ। 4 নম্বর হলো জেনারেল পুলিশ ডিস্ট্রিক্ট। 5 নম্বর হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 6 নম্বরে হলো সম্পত্তি। 7 নম্বরে হলো ব্যক্তি। 8-এ হলো মাস। 9 গবাদি পশু। 10-এ হলো নিম্নপদস্থ পুলিশ কর্মচারী। ঠাসা মুখস্থ করার প্রয়োজন নাই। এই কথাগুলো যে পুলিশ আইনের এক ধারায় আছে এটা একটু বোঝার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা। পুলিশ আইনের 2 ধারায় পুলিশ বাহিনীর সংজ্ঞা। তাহলে আপনি পুলিশ, আমি পুলিশ, সবাই মিলে একসাথে কি হবে, একটা মাত্র পুলিশ বাহিনী হিসেবে অভিহিত হবে। এটা হলো পুলিশ আইনের 2 ধারায় সংজ্ঞা। তাহলে পুলিশ আইনে পুলিশের সংজ্ঞা 1 ধারা, আর পুলিশ বাহিনীর সংজ্ঞা কত ধারা? 2 ধারা। 2-এর ক খ গ ঘ এগুলো নিয়ে তো চাপ নেওয়ার প্রয়োজন নাই। 2-এর ক খ গ ঘ। বাহিনীর সরকার সমীচীন মনে করলে কতিপয় জেলাকে একটি পুলিশ জেলা, একটি পুলিশ জেলাকে কতিপয় পুলিশ জেলায় কি করতে পারবেন, বিভক্ত বা রূপান্তরিত করতে পারবেন। 2-এর কত হলো ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা প্রয়োগ করার জন্য কর্মকর্তাদেরকে কি করবেন, নিযুক্ত করবেন, যারা আইজিপি মহোদয়ের ক্ষমতাগুলো কি করবে, প্রয়োগ করবে। 2-এর গ হলো কর্মচারী এবং অফিসার নিয়ে বাহিনী গঠিত হবে এবং সরকারের বিভিন্ন আদেশে এটা বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে। গতে হলো যে কোনো বাহিনীর পুলিশ কর্মচারীকে এক জেলা থেকে অন্য জেলায় নিযুক্ত করা যাবে। পুলিশ আইনের 3 ধারা। পুলিশ আইনের হ্যান্ডবুক দেওয়া হয়নি আপনাদেরকে, না? আচ্ছা, দিয়ে দিচ্ছি। পুলিশ আইনের 3 ধারা হলো সরকার নিজে পুলিশ বাহিনী তত্ত্বাবধান করবেন। সরকার নিজে তত্ত্বাবধান করবেন। সরকারের সম্মতি ব্যতীত কোনো আদালত বা অন্য যে কোনো ব্যক্তি পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এখন তো সমন্বয়করাও পুলিশের কাছে হস্তক্ষেপ করে, অনুমতি লাগে না, বুঝছেন না? আচ্ছা, সবাই হস্তক্ষেপ করে পুলিশের কাছে। তো পুলিশ আইনে বলা আছে যে সরকারের অনুমতি ছাড়া কেউ পুলিশের কাছে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এখন বিষয় হচ্ছে যে হস্তক্ষেপ যে করবে, আমাকে আগে দেখতে হবে যে আমি কি কাজটা করতেছি, আমি যে কাজটা করতেছি আমার কাজটা কি আইনসঙ্গত কিনা এটা লক্ষ্য রাখতে হবে। পুলিশকে, পুলিশের আপনার জজ সাহেবকে অনেক ক্ষমতা দেওয়া আছে। জজের অনেক ক্ষমতা, অনেক প্রশ্ন করতে পারেন। সাক্ষ্য পড়ছেন না? 165 দেখছেন না? অন্য অন্য ধারা দেখছেন না? দেখছেন। আচ্ছা, কিন্তু তার জন্য প্রতিবন্ধকতা আছে না? আছে কি না? কে বলতে পারবেন সাক্ষ্য 165 ধারায়? সাক্ষ্য 165 ধারা জজের জন্য 4টা ধারার প্রতিবন্ধকতা আছে। কে বলতে পারবেন এই 4টা ধারা? দেখি, চেষ্টা করেন তো। সাক্ষ্য 165 ধারা একজন জজ সাহেবের এত ক্ষমতা, তার প্রশ্নের বিরোধিতা করা যায় না, তার প্রশ্নের উত্তরে জেরা করা যায় না, কোনো আপত্তি করা যায় না, কিন্তু তাকেও, তার জন্য 4টা ধারার প্রতিবন্ধকতা আছে। কে পারবেন এই 4টা ধারা লিখতে? যদিও বা আমি বলছি যে আপনার ওইভাবে পড়ার দরকার নাই, কিন্তু অনেকেই হয়তো নিবে এভাবেই যে হ্যাঁ। না, ফয়সাল ভাই, ফয়সালটা সঠিক হয় নাই, ভুল আছে কিছুটা। বলছি সাক্ষ্য আইনের 165 ধারার ভিতরে 4টা ধারার প্রতিবন্ধকতা আছে। 4টা ধারা কি বলতে পারবেন নাকি কেউ? না, হারুন একটু ভুল হইছে। তারপর
এক একজন এক একটা লিখতেছেন, একজনের সঠিকটা লিখতেছেন না, মানে একটা না একটা ভুল লাগাচ্ছেন, ঠিক আছে? মানে সবাই লেখার চেষ্টা করতেছেন, কেউ হয়তো বই দেখে লিখতে চেষ্টা করতেছেন, কিন্তু সবারই একটু কি হচ্ছে, জটিলতা হচ্ছে। কি ব্যাপার? এমন কেন করেন আপনারা? সমস্যা কি? পারেন না, লিখবেন না, চুপ থাকবেন? দ্বারা লিখতেছেন দুইটা সঠিক দুইটা ভুল, এটা এটা লেখার কোনো দাম আছে বলেন? দাম আছে এটা লেখার? আচ্ছা যাই হোক, এটা আপনাকে মুখস্থ করতে হবে এরকম কোনো বিষয়? মানে এখন জজ সাহেব যা ইচ্ছা তাই প্রশ্ন করতে পারবে? জজ সাহেব যা ইচ্ছা তাই কি করতে পারবে? প্রশ্ন করতে পারবে, মানলাম। এখন এই জজের নির্দেশ মেনেও চলবে, কিন্তু সাক্ষ্য আইনের 131 দ্বারা যে বলা আছে যে যে দলিল আমার কাছে থাকলে আমি হাজির করতে না করতে পারতাম, অন্য জনের কাছে থাকলে সে আমার অনুমতি স্যার হাজির করতে পারবে না। এখন জজ সাহেব ডাকলে সে কি, এই জজ সাহেবের ক্ষেত্রে কি কোনটা বেশি প্রযোজ্য হবে? 165 ধারাটা গুরুত্বপূর্ণ হবে না 131টা বেশি গুরুত্বপূর্ণ হবে? কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে? এই ক্ষেত্রে 131টাকে প্রাধান্য দিতে হবে। কি করতে হবে? 131টাকে প্রাধান্য দিতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনি পরীক্ষার ধারা লেখার ক্ষেত্রে যদি প্রপারলি ধারা জানেন সেটা ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় ধারা ব্যবহার করবেন না। এটা প্রশ্ন করার মূল কারণ হচ্ছে যে আপনি ধারাগুলো প্রপারলি দিচ্ছেন কিনা। তাহলে ধারাগুলো কিন্তু প্রপার দিতে হবে। এখন আপনি আন্দাজে 5-7টা লিখে ফেলছেন, একটাও কিন্তু সঠিক না, এটা ভুল। তাহলে সাক্ষ্য আইনের যাক, আলোচনা এদিকে চলে আসি, অন্যদিকে চলে যাচ্ছে। সাক্ষ্য আইনের লেখা বন্ধ করেন ভাই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পুলিশ আইনের, মানে এগুলো বললে ওই দ্বারা মুখস্থ করতে চাবেন পুলিশ আইন বাদ দিয়া। সাক্ষ্য পুলিশ আইনের আমাদের পরবর্তী ধারা হলো ইয়া দ্বারা। বলতেছিলাম 3 ধারার প্রেক্ষাপটে গিয়ে ধারাটা আসছে, কত ধারার? 3 ধারার প্রেক্ষাপটে এই ধারাটা আসছে যে পুলিশের কাছে কেউ কিছু করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এটা আপনার সরকারের অনুমতি ব্যতীত। আর পুলিশ বাহিনীর তত্ত্বাবধান কে করবেন? সরকার নিজেই কি করবেন? পুলিশ বাহিনী তত্ত্বাবধান করবেন। পুলিশ আইনের 4 ধারা হলো পুলিশের প্রশাসনিক ক্ষমতা আইজিপি মহোদয়ের হাতে ন্যস্ত থাকবে। কার হাতে? ইন্সপেক্টর জেনারেল হাতে ন্যস্ত থাকবে। এবং আহ, তার একজন অতিরিক্ত আইজিপির হাতে হতে পারে। আর জেলা পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের হাতে বা অতিরিক্ত পুলিশ সুপারের হাতে ন্যস্ত থাকবে। পুলিশ আইনের 5 ধারা আইজিপি মহোদয় বাংলাদেশের সকল জেলায় একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হবেন, পিআরবি 35-এর শর্ত সাপেক্ষে। 35-এর খ এর শর্তে। অপরাধ দমন, অন্বেষণ, অপরাধীকে খুঁজে বের করা ইত্যাদির ক্ষেত্রে। তারপরে পুলিশ আইনের 6 ধারা নাই, 7 ধারা। পুলিশ আইনের 7 হলো শাস্তি, গুরুদণ্ড, লঘুদণ্ড। এটা কিসের জন্য? অযোগ্যতা, দুষ্ত্রুটি, কর্তব্য অবহেলা, তাই না? ঊর্ধ্বতন অফিসার প্রদান করবেন। 7 ধারা কিন্তু অনেক প্রশ্নমুখী। ঊর্ধ্বতন অফিসার অধস্তন অফিসারদেরকে অযোগ্যতা, দুষ্ত্রুটি এবং কর্তব্য অবহেলার কারণে, অযোগ্যতা, দুষ্ত্রুটি এবং কর্তব্য অবহেলার কারণে কি করবেন? এক বা একাধিক দণ্ড প্রদান করতে পারেন। ঊর্ধ্বতন অফিসারগুলো এখানে কাদেরকে বোঝানো হয়েছে? মানে নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে শুরু করে উপরে আইজিপি, ডিআইজি, অতিরিক্ত আইজি বা সহকারী আইজি বা পুলিশ সুপার যারা আছেন, তারা এই দণ্ডগুলো প্রদান করতে পারেন। তাহলে গুরুদণ্ড হলো 5টা, মনে আছে? বরখাস্তকরণ, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। পদোন্নতি কি করণ? স্থগিতকরণ। লঘুদণ্ড 5টা। সতর্কীকরণ মানে সতর্ক করবে, তিরস্কার, অতিরিক্ত ডিল, ইডিফিডি যাই বলেন। তারপরে ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি, তাই না? এছাড়াও কর্তব্য, আপনার যদি কোনো ব্যক্তি গাফিলতিপূর্ণভাবে কোনো কাজ করে, কর্তব্য অবহেলা করে, তাহলে তার জন্য 4টা শাস্তির বিধান আছে। আছে না এখানে? মনে আছে 4টা কথা? এটা কিন্তু 25 সালে এমসিকিউ প্রশ্ন হয়েছে। তাহলে অন্যদিকে 1 মাসের বেতন সমপরিমাণ জরিমানা, 15 দিন আটক বা শ্রমসাধ্য কাজ করা, সদাচরণের বেতন থেকে বঞ্চিত করা, কোনো বিশেষ কোনো ভাতা বা কি পদ থেকে তাকে বঞ্চিত করা। এই 4টে বিষয় মনে রাখবেন, এগুলো এমসিকিউ প্রশ্ন হতে পারে কিন্তু। গুরুদণ্ড এবং লঘুদণ্ডের প্রধান পার্থক্য: গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, লঘুদণ্ডের বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। গুরুদণ্ডের বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। লঘুদণ্ডের বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। আচ্ছা,
ফৌজদারি পুলিশ আইনের বোঝা লাগবে না আপনার, এটা পরে যাই বুঝে যাবেন। পুলিশ আইনের 7 ধারার সাথে আপনার একটা ব্যবহার করবেন, পুলিশ প্রবিধানের কত বিধি? 857। কত? 857 বিধি। আর পুলিশ আইনের 7 ধারার সাথে আপনি ব্যবহার করতে পারেন, মানে একটা অনেক জায়গা আছে, বিশেষ করে আপনি যদি ঢাকা মহানগর অধ্যাদেশে মনে হয় 12 ধারা, মহানগর অধ্যাদেশের 12। পুলিশ আইনের সাথে যদি পুলিশ আইন যদি ভালো করে পড়েন, তাহলে মহানগর অর্ডিন্যান্স, বিশেষ করে ডিএমপি অর্ডিন্যান্সটা অনেকেই পড়ে, তাহলে আপনার আপনাদের মেসেজ অপশন আগে বন্ধ করি, তারপর ক্লাস শুরু করি, বুঝছেন? নাহলে ক্লাস আসলে করাই যাবে না। আপনি যেটা দরকার প্রশ্ন করতেছেন, এটা উত্তর আমার কাছ থেকে এমনি পাচ্ছেন। হ্যাঁ? পুলিশ আইনের সাথে সাথে পুলিশ প্রবিধানের অবশ্যই 857 বিধি ব্যবহার করবেন। আর ডিএমপি অধ্যাদেশের 12 ব্যবহার করতে পারেন, টুকটাক ঢেলে নিতে পারেন ডিএমপির গুলা। পুলিশ আইনের 7 ধারা এবং 29 ধারা দুইটা কিন্তু আমরা পুলিশের শাস্তি চাইলে 7 এবং 29 গণহারে লেখা শুরু করি। পুলিশের 7 এবং 29 ধারা কিন্তু অনেক পার্থক্য। 7 এবং 29-এ কি অনেক পার্থক্য? 7 এবং 29টা আমরা পাইলেই একসাথে লিখে ফেলবো, এরকমটা কিন্তু করা যাবে না। পুলিশ আইনের 7 এবং 29 ধারার প্রধান পার্থক্য কি জানেন? পুলিশ আইনের 7 ধারা শাস্তি প্রদান করে পুলিশ, আর 29 ধারার শাস্তি প্রদান করে কে? ম্যাজিস্ট্রেট। পুলিশ আইনের 7 ধারার শাস্তি হয় গুরুদণ্ড, লঘুদণ্ড। 29 ধারার শাস্তি হয় ম্যাজিস্ট্রেট আদালতে 3 মাসের বেতন সম পরিমাণ জরিমানা এবং 3 মাসের কি কারাদণ্ড। এটা একটা জিনিস মনে রাখবেন, পুলিশ আইন অনুসারে পুলিশ শুধু শাস্তি দেয় পুলিশ আইনের 7 ধারা। এছাড়া পুলিশ আইনে যত শাস্তির ধারা আছে, এছাড়া পুলিশ আইনে যত শাস্তির ধারা আছে, সমস্ত শাস্তি ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট দেয়। তাহলে পুলিশ আইনে পুলিশ শাস্তি প্রদান করতে পারে কোন ধারায়? একমাত্র 7 ধারায় পুলিশ অফিসার শাস্তি দিতে পারে। বাকি যত পুলিশের শাস্তির জায়গাগুলো পাবেন, অনেক ধারায় শাস্তির কথা বলা আছে, পুলিশ আইনের 32 ধারায়, পুলিশ আইনের 20 ধারায়, পুলিশ আইনের 28 ধারায়। হ্যাঁ, অনেক জায়গায় আপনার সরি, পুলিশ আইনের 19 ধারায়, অনেক এরকম বেশ কিছু জায়গায় শাস্তির জায়গার কথা বলা আছে, 34 ধারায়, 34-এর কয়। সবগুলা ম্যাজিস্ট্রেট আদালতে শাস্তি দেওয়া হবে। তাহলে পুলিশ আইনে পুলিশ শাস্তি প্রদান করতে পারে শুধুমাত্র কোন ধারায়? 7 ধারায়। এরপরে বলতেছিলাম পুলিশ আইনের 7 ধারায় গুরুদণ্ড লঘুদণ্ডের পার্থক্য। আপিল করা যায়, এক একটার বিরুদ্ধে আপিল করা যায়, আরেকটার বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। আপিল করা যায় না। গুরুদণ্ডের জন্য প্রসিডিং করতে হয়, লঘুদণ্ডের জন্য কি করতে হয় না? প্রসিডিং করতে হয় না। গুরুদণ্ড বড় ধরনের অপরাধের জন্য দেওয়া হয়, লঘুদণ্ড ছোটখাটো অপরাধের জন্য দেওয়া হয়। এটা হইতে পারে, গুরুদণ্ডের উদাহরণ দিবেন কি কি? গুরুদণ্ডের উদাহরণ দিতে পারবেন? গুরুদণ্ড কি? বরখাস্তকরণ, অপসারণ ইত্যাদি। লঘুদণ্ড তিরস্কার, সতর্কীকরণ ইত্যাদি। ঠিক আছে, দিয়ে দিবেন একটা। এত বেশি বড় করার দরকার নেই, অনেক লেখা যাচ্ছে বলে গুরুদণ্ড লঘুদণ্ডের উদাহরণ পার্থক্য লিখলে 10-12টা লেখা যাবে। এরপরে আমরা পুলিশ আইনের এই ধারাতে আরেকটা পড়বো, সাসপেনশন বা সাময়িক বরখাস্ত। এটা এটার সাথেও আমরা পুলিশ আইনের 7 ধারা, সাসপেনশন পুলিশ আইনের 7 আর দুইটা ধারায় লেখা যায়। সাময়িক বরখাস্তের বিষয়টা 8-এও কিছুটা বলা আছে, যাই হোক। পুলিশ আইনের 7 এবং PRB 80, 880 কত, 800 কত লিখবো? 80 লিখবো। সাময়িক বরখাস্তটা কোন পাতায় লিপিবদ্ধ করা হবে? যদি কোনো ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়, এটা কি পুরস্কারের পাতায় লিপিবদ্ধ করা হবে নাকি শাস্তির পাতায়? হুম, জানেন? সাময়িক বরখাস্তটা কি শাস্তি পুরস্কারের পাতায় লেখা হয় না শাস্তির পাতায়? চাকরির যে খতিয়ান বহি আছে না, চাকরির খতিয়ান বই, চাকরির খতিয়ান বহিতে পুরস্কারের জায়গা বেশি না শাস্তির জায়গা বেশি? হাত উঠান, কে বলতে পারবেন? চাকরির খতিয়ান বহিতে পুরস্কারের জায়গা বেশি না শাস্তির জায়গা বেশি, নাকি সমান সমান? আচ্ছা, চাকরির খতিয়ান বইতে 4টা পাতা হলো পুরস্কারের, 24 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা, 26, 27। 24, 25, 26, 27 খতিয়ান বহির, এগুলো হলো পুরস্কারের জন্য 4 পৃষ্ঠা। 28, 29, 30 এই 3টা পৃষ্ঠা হলো শাস্তির পাতা। বুঝতে পারছেন? এগুলো হলো কি? শাস্তির পাতা। তার মানে বোঝা যাচ্ছে কি, জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? 7টা। ঠিক সার্ভিস বইয়ের ভিতরে পুরস্কার 4টা, শাস্তি কয়টা? 3টা। মানে শাস্তির জায়গা কম, পুরস্কারের জন্য জায়গা কি বরাদ্দ বেশি। তাহলে এখন বলবেন যে আপনার পুরস্কার যদি 4টা, এই 4টা পৃষ্ঠা ভরে যায়, পরে আর পৃষ্ঠা লাগে, পরে ভলিউম বাড়তে থাকবে, পরে কি হবে? বিভিন্ন ভলিউম, এই ফেজ এইভাবে ভলিউমগুলো আবার কি হইতে থাকবে? যুক্ত হইতে থাকবে। আচ্ছা,
অনেকে আমি এরকম, যারা নতুন চাকরি এই বছর প্রথম পরীক্ষা দেবেন তারা সার্ভিস বুক এখনই লক্ষ্য রাখবেন। খুব বড় একটা ধরা খেয়ে যায় কিন্তু, পরীক্ষার দরখাস্ত করে দেখে চাকরির খতিয়ান বইতে পুরস্কার মাত্র 6টা 7টা। তার মানে সর্বনিম্ন আপনাকে 10টা পুরস্কার থাকতে হবে। কয়টা? 10টা, মানে 100 টাকার উপরে 10টা পুরস্কার। আবার 50 টাকা হইলে কিন্তু হবে না, ঠিক আছে? আবার 25 টাকার হইলে হবে না, তাহলে এগুলো আপনার রিকমেন্ডেশন বা অর্ধেক হবে। 100 টাকা সমান সমান একটা জিএস, এগুলো জানতে হবে আপনাকে। পরে অনেকে এরকম প্রতি বছর কান্নাকাটি করে, স্যার আমার সার্ভিস বুকে মাত্র 8, এখানে আমার 2 নম্বর মাইনাস হয়ে গেছে। আপনি বুঝেন? তার মানে সর্বনিম্ন 10টা লাগবে। কয়টা লাগবে? সর্বনিম্ন 10টা লাগবে। এবং এটা খুব নিশ্চিত হবে, রিজার্ভ অফিসে যাবেন, রিজার্ভ অফিসে সার্ভিস শাখার মুন্সির সাথে কথা বলবেন, দেখবেন যে আমার খতিয়ান বইতে পুরস্কার কয়টা আছে। আমার চাকরি যখন 8 বছর, তখন আমি 100 পার করছি পুরস্কার সার্ভিস বুকে, আল্লাহর মতে। মানে 8 বছর চাকরিতে আমার 100 জিএস পার হয়েছে। এটা লক্ষ্য রাখতে হয়, তাহলে ভালো কাজ করলে জিএস পাবেন, তাই না? কষ্ট করতে হবে। আচ্ছা, ফৌজদারি কার্য, পুলিশ আইনের 7 ধারা বলতেছিলাম। তাহলে সাময়িক বরখাস্তরা কিন্তু পুরস্কারের পাতাতেও আসবে না, শাস্তির পাতাতেও আসবে না, বুঝছেন? এটা আলাদা একটা জায়গায় লিপিবদ্ধ করা হবে। এটা অনেকে ভুল করে, এটা মূলত নিয়ম হচ্ছে যে আপনার বেতনের পাতা যে অংশগুলা, একটা একদিক দিয়ে ছুটির পাতা লেখা হয়, আরেক দিক দিয়ে কি লেখা হয়, একদিকে ছুটি আরেক দিকে হলো বেতনের, সার্ভিস বুকে লিপিবদ্ধ। বেতনের যে জোর পাতাগুলো আছে এইখানে সাময়িক বরখাস্তের আদেশটা লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে এই অংশের ভিতরেই পরবর্তীতে সাময়িক বরখাস্ত থেকে অব্যাহতির আদেশ লিপিবদ্ধ করা হয়। এটা কোনো পানিশমেন্ট না, কিন্তু এটাকে একটা কি দণ্ড বলা হয়? বিশেষ দণ্ড বলা হয়। কি দণ্ড বলা হয়? বিশেষ দণ্ড বলা হয়। আচ্ছা, আর হচ্ছে আপনার আরেকটা আছে আপনার স্থায়ী দণ্ড। এটা কি জানেন? কোনটাকে স্থায়ী দণ্ড বলা হয়? একটা আছে পুলিশ প্রবিধান অনুসারে একটা স্থায়ী দণ্ড আছে। এটা কি কি? এটা হচ্ছে ব্ল্যাক মার্ক বা কালো চিহ্ন। এটা কি প্রবিধানের ভাষায় স্থায়ী দণ্ড বলা হয়েছে। এটা হচ্ছে গিয়ে আপনার পিআরবি কত 874 বিদ্যমান হয়, 874 ব্ল্যাক মার্ক বা কি কালো চিহ্ন। এটা কনস্টেবলদেরকে দেওয়া হয় না কিন্তু, আবার কনস্টেবল থেকে উপরে যারা আছে তারা পাবে এটা। হুম। আচ্ছা, আসেন। তাহলে এখানে আরেকটা আছে আপনার, এই ডিসমিসাল এবং ডিসচার্জের পার্থক্য। পারবেন না? ডিসমিসাল এবং ডিসচার্জ। ডিসমিসাল শব্দের অর্থ কি? অপসারণ। আর ডিসচার্জ শব্দের অর্থ কি? বরখাস্তকরণ। ডিসমিসাল হইলে আর চাকরি পাবে না, আর ডিসচার্জ হইলে পুনরায় কি আছে? সুযোগ আছে। ধারা কত? 7 ধারা। পুলিশ আইনের 8 ধারা। আলোচনার বিষয়বস্তু হলো প্রত্যেক পুলিশ কর্মচারী এই আইনের 4 ধারার অধীনে নিয়োজিত যারা পুলিশ কর্মকর্তা, 4 ধারায় কি জুনিয়র নিযুক্ত হয় না সিনিয়ররা? সিনিয়র ওই যে 4-এর অতিরিক্ত আইজি। তাহলে এটাও বাদ। তাহলে প্রত্যেক পুলিশ কর্মচারী চাকরিতে যোগদানের পরে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে একটি করে নিয়োগপত্র বা কি পাবেন? সার্টিফিকেট পাবেন। আর এটার বলে সে ক্ষমতা, দায়ী দায়িত্ব এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন। কি হবেন? সুযোগ সুবিধার অধিকারী হবেন। এই ফর্মটা আইজিপি মহোদয় বা সরকার কর্তৃক নির্ধারিত কোনো কর্মকর্তা কর্তৃক কি হবে? মোহরাঙ্কিত বা স্বাক্ষরিত হবে। যদি তিনি কোনো কারণে চাকরিচ্যুত হয়ে যায় বা নিয়োগের অবসান ঘটে, তাহলে এই নিয়োগপত্র বা সার্টিফিকেটটা কর্তৃপক্ষের কাছে কি করতে হবে? জমা দিতে হবে। যদি সে এটা জমা না দেয়, যদি সে এটা জমা না দেয়, তাহলে কত টাকা? 200 টাকা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এটা হলো কত দ্বারা? পুলিশ আইনের 8, সাথে হলো 28। তাহলে 8 ধারার বিধান অমান্য করলে শাস্তি হবে কত দ্বারাই? 28 ধারায়। পুলিশ আইনের 8 ধারার বিধান যদি কেউ অমান্য করে, তার শাস্তি হয় পুলিশ আইনের 28 ধারায়। 200 টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাস পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে। পুলিশ আইনের 28 ধারা। তাহলে 8 ধারায় কি পড়বেন? চাকরিতে যোগদানের পর একটা করে সার্টিফিকেট বা কি পাবেন? নিয়োগপত্র পাবেন। কি পত্র? নিয়োগপত্র। এটা কে দিবে? এটা আইজিপি মহোদয় বা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃক মোহরাঙ্কিত হবে। এটা পাইলে লাভ কি? ক্ষমতায় যে আপনি যে ক্ষমতা প্রয়োগ করতেছেন, গ্রেপ্তারের ক্ষমতা, তল্লাশির, তারপরে কি আপনি যে দায়ী দায়িত্ব ডিউটি, আপনি যে সুযোগ সুবিধা, এই সবগুলাই নিয়োগপত্রের ফলেই পাবেন। আর যদি কোনো কারণে চাকরি না থাকে, তাহলে আবার কি করতে হবে? জমা দিয়ে দিতে হবে। ধারা কত? পুলিশ আইনের 8 ধারা। তাহলে পুলিশ আইনের 8 ধারার যদি কেউ বিধান অমান্য করে, তার শাস্তির ব্যবস্থা আছে কিনা? কত ধারায় আছে? পুলিশ আইনের 28 ধারায় শাস্তির বিধান আছে। আচ্ছা, তাহলে 8 ধারা আমরা সহজ কথা যেটা পড়বো, যে পুলিশ আইনের 8 ধারা মোতাবেক কি করবে? যে পুলিশ আইনের 8 ধারার আলোচনার বিষয়বস্তু হলো প্রত্যেক পুলিশ কর্মচারী সরকার কর্তৃক ভাবে নির্ধারিত ফরমে একটি করে নিয়োগপত্র বা কি পাবেন?
সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট পাওয়ার পরে সে কি কি হবে, ক্ষমতা, কর্তব্য নাকি দায়ী দায়িত্ব, নাকি সবকটাই পাবে? সবকটাই পাবে। আইজি বা তো আইজিপি কর্তৃক নিযুক্ত কোনো পুলিশ কর্মকর্তার দ্বারা এটা স্বাক্ষরিত বা মোহরাঙ্কিত হবে। ঠিক আছে, আর দ্বারা এগুলো তো গভীরের কিছু না। পুলিশ আইনের 9 দ্বারা, পুলিশ আইনের 9 হলো এরকম: চাকরি থেকে ইস্তফা দানের পদ্ধতি। মানে চাকরি ছেড়ে দিবেন একটা পদ্ধতি আছে। পুলিশ সুপার অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসারের অনুমতি, এটা একটা প্রসেস। আর একটা হলো 2 মাস পূর্বে লিখিত আবেদন। কি, পুলিশ সুপার যদি অনুমতি দেয় ঠিক আছে তুমি চলে যাও, তাৎক্ষণিক যাইতে পারবেন, অনুমতি দিলে 2 মাস লাগবে না। আর একটা হলো কি, 2 মাস পূর্বে লিখিত আবেদন করতে হবে যে আমি আর চাকরি করবো না। কতদিন? 2 মাস পূর্বে। তাহলে আইজিপি, পুলিশ সুপার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, অথবা 2 মাস পূর্বে লিখিত আবেদন না করিয়া কোনো পুলিশ কর্মচারী তার নিজ চাকরি থেকে ইস্তফা বা চাকরি ত্যাগ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই বিধান অমান্য করে তাহলে তার শাস্তি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে 3 মাসের বেতন সমপরিমাণ জরিমানা এবং 3 মাসের অর্থদণ্ড প্রদান করা, 3 মাসের কারাদণ্ড প্রদান করা হবে। পুলিশ আইনে 29 ধারা। পুলিশ আইনে কত ধারা? 29 ধারা। যদি কোনো ব্যক্তি পুলিশ আইনে 9 ধারার বিধান অমান্য করে তার শাস্তি হবে পুলিশ আইনে কত ধারায়? 29 ধারায়। কি ধারায়? 29 ধারায়। তাহলে 9 ধারা কি? চাকরি ছেড়ে দেওয়ার নিয়ম, চাকরি থেকে ইস্তফা দানের কি পদ্ধতি, চাকরি থেকে ইস্তফা দানের পদ্ধতি। পুলিশ আইনের 9-এর সাথে আপনারা মহানগর অধ্যাদেশ যদি মনে রাখতে পারেন, ডিএমপি, ডিএমপি 14 কত হবে? ডিএমপি অধ্যাদেশের 14 ধারা হবে। পুলিশ আইনের 9-এর সাথে ডিএমপি অধ্যাদেশের 14 ধারা হবে। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু আসলে মানে মানসিকভাবে একটু অসুস্থ। আমার বেস্টমেট খুব কাছের, পুলিশ ডিপার্টমেন্টে আমার সবচেয়ে কাছের বেস্টমেট সে। জামাল আইসিইউতে ভর্তি। এই গতকালকে ফরিদপুর মেডিকেল থেকে নিয়ে আসছে, আমাদের আইসিইউতে রাজারবাগে ছিল। রাত্রে সারা রাত্রে ওইখানে ছিলাম, আড়াইটায় আবার স্ট্রোক করছে। তারপর ওইখান থেকে ধানমন্ডি পোলারে, ওখানে নেগেটিভ, পরে আবার হৃদরোগ ইনস্টিটিউটে, ওখানে আইসিইউতে আছে। খুব আশঙ্কাজনক অবস্থার ভিতরে। সারাদিন ওইখানে, একটু আগে আমি আসছি, আবার ক্লাস শেষ করে হয়তো আবার যাব। কালকে সারা রাত তাকে নিয়ে ক্লাস, শুধু ক্লাস করানোর জন্য বাসায় আসছি, ক্লাস শেষ করে আবার যাইতে হবে। সারাদিন ওখানেই ছিলাম এবং আইসিইউ এর ভিতরে সে আমাকেই চায় যে আমি যেন তার পাশে থাকি। এই জন্য আমি সারাদিন লড়তে পারি নাই, তার পাশেই ছিলাম। দোয়া করবেন তার জন্য। মানে স্টেবল আছে কিছুটা, সে কথা বলতে পারে। এই কিন্তু মানে একজন লোক থাকতে পারে এখানে। এখন ওইখানে তার ভাই আছে, তার স্ত্রী আছে, সে বলে আমি যেন তার পাশে থাকি। তো ওইখানেই ছিলাম আমি কালকে থেকে তার সাথেই। কালকে এসে একটু ক্লাস করে আবার চলে গেছিলাম। সবাই একটু অন্তর মানে একদম এ থেকে দোয়া করবেন। আমি তো মাঝখানে 2টা ক্লাস মিস হয়েছে আপনাদের, এই জন্য আবার একটু আসলাম ক্লাসটা নেওয়ার জন্য, কারণ আপনারা অনেকে অপেক্ষা করেন। এটা একটা দায়িত্বের জায়গা। সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ, অবশ্যই আল্লাহ তাকে সুস্থ করে দিবে। এরপরে আসেন আপনার পুলিশ আইনের ধারা হলো 10 ধারা, 9 ধারা বুঝছেন? বুঝছেন জিল্লুর রহমান ভাই? 9 ধারা মানে চাকরি ছাড়তে গেলে আমাদের কি করতে হবে। তাহলে পুলিশ সুপার অনুমোদন নিতে হবে, অথবা 2 মাস পূর্বেই কি করতে হবে আমাদেরকে, 2 মাস পূর্বেই লিখিত নোটিশ দিয়া, বা লিখিত নোটিশ দিতে হবে, বা 2 মাস পূর্বে লিখিত নোটিশ না দিয়ে কেউ চাকরি থেকে কি করতে পারবে না, ইস্তফা দিতে পারবে না। দ্বারা হলো পুলিশ আইনের 9। পুলিশ আইনের 10 ধারা, এটা হলো কি, আমরা যে চাকরিটা করি এই চাকরির পাশাপাশি অন্য কোনো কিছু যদি করতে চাই, অন্য কোনো নিয়োগে, অন্য কোনো চাকরি বা নিয়োগে অংশগ্রহণ করতে পারবো না ইন্সপেক্টর জেনারেলের অনুমোদন ব্যতীত। অথবা আপনি পুলিশে চাকরি করেন, অন্য কোনো চাকরি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো একটা নিয়োগে অংশগ্রহণ করবেন। ধরুন আপনি কনস্টেবলে আছেন, এখন সার্জেন্টের নিয়োগ হয়েছে, সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছে, অংশগ্রহণ করবেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনার খতিয়ান বইতে কি লাগে, অনুমতি লাগে। তাহলে আইজি স্যার অনুমতি দেয় না পুলিশ সুপার দেয়? পুলিশ সুপার যদি অনুমতি দেয় এটাই আইজিবির অনুমোদন, কারণ পুলিশ সুপার মানেই কি, সে সহকারী আইজি। কথা বুঝাইতে পারছি? যাই হোক, তাহলে পুলিশ আইনের 10 ধারার যে সহজ কথা, ইন্সপেক্টর জেনারেলের অনুমোদন ব্যতীত কোনো পুলিশ কর্মচারী তার নিজের কর্তব্য ব্যতীত, নিজের কাজ ব্যতীত অন্য কোনো নিয়োগেও এবং অন্য কোনো চাকরিতে যোগদান বা অংশগ্রহণ করতে পারবে না। পুলিশ আইনের 10-এর সাথে আমরা ব্যবহার করি পুলিশ প্রবিধানের 110। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পুলিশ প্রবিধানের 110 কিন্তু অন্য কোনো নিয়োগ বা চাকরির কথা বলা হয় নাই। পুলিশ অফিসার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি মহোদয়ের অনুমোদন ব্যতীত পুলিশ অফিসার কোনো সরকারি নিলামে কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। ওগুলো নিলাম। 110-এরটা কি, নিলাম। কিন্তু কার অনুমোদন? ডিআইজির অনুমোদন ব্যতীত কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবে না। আবার আমরা এটার সাথে দণ্ডবিধির 168 ব্যবহার করি। দণ্ডবিধির 168 কিন্তু আমাদের আপনার কার জন্য না,
শুধু পুলিশের জন্য না, এটা সকল সরকারি কর্মচারীর জন্যই। যে কোনো ব্যক্তি আইনানুগভাবে ব্যবসা করতে বাধ্য নয় বা ব্যবসা করতে তার নিষেধ আছে, এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ব্যবসায় নিয়োজিত হয়, তাহলে তার শাস্তি হয় দণ্ডবিধানে কত দাঁড়ায়, 168 দাঁড়ায়। যদি পুলিশ আইনের 10 ধারার প্রশ্ন পান, তাহলে 10-এর সাথে আপনার পুলিশ আইনের 10, দণ্ডবিধি আইনের 168 আর পিআরবি 110 বিধি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, পারবেন। পুলিশ আইনের 10 ধারা যদি কেউ বিধান অমান্য করে, তার শাস্তি হবে পুলিশ আইনে কত ধারা, বলতে পারবেন? কত ধারা হবে? 29 ধারাতেই হবে। পুলিশ আইনে 10 ধারার বিধান অমান্য করলেও শাস্তি পুলিশ আইনে কত ধারা হবে, 29 ধারাতেই হবে। তাহলে পুলিশ আইনের 8-এর বিধান অমান্য করলে শাস্তি হয় 28 ধারা। পুলিশ আইনের 9 ধারার বিধান অমান্য করলে শাস্তি হয় 29 ধারা। পুলিশ আইনের 10 ধারার বিধান অমান্য করলে শাস্তি হয় পুলিশ আইনে কত ধারা, 29 ধারায়। কত ধারায়? 29 ধারাতেই হয়। পুলিশের 11 ধারা দায় বাতিল, পুলিশের 12 ধারা। আইজিপি মহোদয়ের প্রশাসনিক ক্ষমতা, কার ক্ষমতা এটা? পুলিশের যিনি আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসনিক কার্যে তার আদেশ নির্দেশ প্রণয়নের ক্ষমতা। এটার আলোচনার বিষয়বস্তু আমরা কিভাবে পড়বো? পুলিশ আইনের 12 ধারা অনেকগুলা কাহিনী। পুলিশ বাহিনীর পুলিশ আইন সৃষ্টি হয়েছে, পুলিশ আইন আগে হয়েছে না পিআরবি আগে হয়েছে, বলেন? যারা পুলিশ আইন আগে হয়েছে তারা 1 আঙ্গুল উঠাবেন, যারা পিআরবি আগে হয়েছে তারা 2 আঙ্গুল উঠাবেন। কোনটা আগে হয়েছে, পুলিশ আইন নাকি পিআরবি? হুম, আচ্ছা, পুলিশ আইন। পুলিশ আইন 1861 সালে। আর পিআরবি হয়েছে কত সালে, 1927 সালে। কত সালে? পিআরবি হয়েছে 1927 সালে প্রথম। পরবর্তীতে হয়তো 1943 সালে হয়েছে, 1943 সাল প্রণীত বলি, কিন্তু প্রথম পিআরবি কত সালে হয়, 1927 সালে হয়। আচ্ছা, এই আপনার এই পিআরবি বা প্রবিধানের যে 1290টা বিধি, এটার আবিষ্কার কত ধারা থেকে জানেন? পিআরবির আবিষ্কার কোথা থেকে হয়েছে? পিআরবির আবিষ্কার পিআরবির আবিষ্কার হয়েছে পুলিশ আইনের 2 ধারা, 3 ধারা, 7 ধারা এবং 12 ধারার ক্ষমতা বলে প্রতিষ্ঠিত। এমসিকিউ প্রশ্ন আসবে, পুলিশ আইনের নিম্নের কোন ধারার ক্ষমতা বলে পুলিশ প্রবিধান প্রতিষ্ঠিত হয়েছে? 2 ধারা, 3 ধারা, 7 ও 12 ধারা, লাস্টে দেওয়া থাকলো সব কয়টি? তাহলে উত্তর কি হবে, সব কয়টি সঠিক। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হয়েছে না এমসিকিউ, এসে থেকে এসআই পদে। পুলিশ প্রবিধান প্রথম কত সালে হয়েছে? 1927 সালে হয়েছে কিন্তু। আচ্ছা, দণ্ডবিধি আইন 1860 পরি, দণ্ডবিধি প্রথম কত সালে হয়েছে? সেই 1833 সালে, যে প্রথম ল কমিশন 1833 সাল থেকে প্রস্তাবিত ঘোষণা দণ্ডবিধির। ঠিক, 1833 সাল থেকে শুরু কার্যক্রম। আচ্ছা, পুলিশ আইনের 12 ধারা অনেকগুলা কথা। আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে পুলিশের কি বাসস্থান, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং পুলিশের আপনার গঠন শ্রেণীবিভাগ, বাসগৃহ, ব্যারাক ইত্যাদি, পোশাকের কালার, নায়কের 5 নাম্বার 10 নাম্বার ইত্যাদি সম্পর্কে কি করতে পারেন, সরকারের সম্মতি নিয়ে তিনি বিভিন্ন সময় নিয়ম কানুন প্রণয়ন করতে পারেন। আগের আইজিপি বলছে নায়কের 5 মার্ক, এখন বর্তমান আইজিপি যদি বলে আমি নায়ককে 10 নাম্বার দিব, দিতে পারবে উনি, সমস্যা নেই। তাহলে বাসস্থান, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, গোলাবারত, নিয়ম কানুন ইত্যাদি সম্পর্কে তিনি কি করতে পারবেন, সরকারের সম্মতি নিয়ে বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন। এবং আইজিপি মহোদয় বিভিন্ন গুপ্ত সংবাদ সংগ্রহ করতে, ওই যে শাখা আছে না পিআইও, বা বিভিন্ন দেখছেন না পুলিশের গোপন সংবাদ তথ্য করতেছে, বিভিন্ন গুপ্ত সংবাদ সংগ্রহ করতে পারবেন। এবং তিনি যে কোনো সময় যে কোনো কর্তব্য কি করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন। ইন্সপেক্টর জেনারেল প্রতি বছরে ইন্সপেক্টর জেনারেল কতদিন পর পর একটা জেলা পরিদর্শন করেন, বলতে পারবেন? ইন্সপেক্টর জেনারেল পরিদর্শন কতদিন পরে পরে হয়? পুলিশ প্রবিধানের 47 বিধি অনুসারে আমার যতটুকু মনে পড়ে, 47 বিধিতে বলা আছে ইন্সপেক্টর জেনারেল প্রতিটি জেলা বা প্রতিটি ইউনিট প্রতি 2 বছরে একবার কি করবেন, পরিদর্শন করবেন। বাকি যা আছে সব বছরে একবার। ডিআইজি মহোদয় একবার, পুলিশ সুপার যদি থানা পরিদর্শন করে একবার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অন্য কিছু পরিদর্শন করে, কোর্ট পুলিশ পরিদর্শক যদি কোর্ট পরিদর্শন করে, সব বছরে একবার, মনে রাখবেন। এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে আইজিপি মহোদয় 2 বছরে একবার পরিদর্শন করতে হবে, করবেন। মনে হয় পুলিশ প্রবিধানের 47 বিধির কথা যতটুকু মনে পড়ে, গত বছর পড়ছি বা আগে পড়ছি, 47 হতে পারে হয়তো। আচ্ছা, আর বাকি সব কি বছরে একবার। আচ্ছা, তাহলে পুলিশ আইনের 12 ধারা কার ক্ষমতা?
আইজিপি হওয়ার ক্ষমতা কি ক্ষেত্রে? প্রশাসনিক কার্যে। কার অনুমতি নিয়ে করবেন এই ক্ষমতাটা তিনি? সরকারের সম্মতি নিয়ে। কি কি? বাসস্থান, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, কর্তব্য, দায়িত্ব, নিয়ম কানুন। যদি আইজিপি মহোদয় বলে যে পুলিশ এখন থেকে আপনার এইভাবে ডিউটি করবে বা এই রকমের ডিউটিগুলো করবে না, তাহলে তিনি নিয়ম প্রণয়ন করতে পারেন। কর্তব্য পরিদর্শন করতে পারেন যে কোনো সময়। আর কি, গুপ্ত সংবাদ সংরক্ষণ করতে পারেন, গুপ্ত সংবাদ সংগ্রহ করতে পারেন। এবং পুলিশের বিভিন্ন নিয়ম কানুন কি করতে পারেন? তিনি জারি করতে পারেন। এটা পুলিশ আইনে কত ধারা? 12 ধারা। কার ক্ষমতা এটা তাহলে? আইজিপি মহোদয়ের ক্ষমতা। পুলিশ আইনে 13 ধারার আলোচনার বিষয়বস্তু হলো সুপারিনটেন্ডেন্ট কর্তৃক বা পুলিশ সুপার কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ক্ষমতা। কে কর্তৃক? পুলিশ সুপার কর্তৃক। 13 ধারা। অতিরিক্ত পুলিশের জায়গাগুলা, বিশেষ পুলিশের জায়গাগুলা পুলিশ আইনে কিন্তু একটা প্রশ্নমুখী জায়গা। তাহলে পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ নিয়োগ করার ক্ষমতা। তাহলে কোনো ব্যক্তি যদি আবেদন করেন যে আমাদের এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা খুব প্রয়োজন, দরকার, ঠিক আছে, তাহলে এই পুলিশ সুপার কি করবেন? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে ওই এলাকার ভিতরে তিনি কি পুলিশ মোতায়েন করবেন? অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। কি করবেন? অতিরিক্ত পুলিশ। তাহলে 13 ধারার অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে কে? পুলিশ সুপার। আবেদন করবে কে? জনসাধারণ। কার নিয়ন্ত্রণে বা নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। আর এই অতিরিক্ত পুলিশের এই ব্যয়ভারটা বহন করবে কে? এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভারটা বহন করবে আবেদনকারীগণ। কারা বহন করবে? যারা আবেদনকারী, তারা সেই অতিরিক্ত পুলিশের ব্যয়ভারটা বহন করবে। কতদিন পর্যন্ত বহন করবে? কতদিন? ধরেন আমার অতিরিক্ত পুলিশের আর প্রয়োজন নাই, আমি আজকে আবেদন করছি, আমার আর লাগবে না, কাজ শেষ। তাহলে আবেদন করা থেকে আরো 1 মাস অন্তে কতদিন? মানে আবেদনের তারিখ থেকে আরো 1 মাস পর্যন্ত আমাকে কি করতে হবে? এই ব্যয়ভারটা আমাকে বহন করতে হবে। পুলিশ আইনে কত ধারা? 13 ধারা। তাহলে পুলিশ আইনে 13 ধারা অতিরিক্ত পুলিশ নিয়োগ, 14 ধারা অতিরিক্ত পুলিশ নিয়োগ। 13 ধারা হলো পুলিশ সুপার করবেন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নিয়ন্ত্রণে। 14 ধারা আইজিপি মহোদয় করবেন কার নিয়ন্ত্রণে? সরকারের নিয়ন্ত্রণে, সরকারের নির্দেশে। এই দুটি বিষয় মনে রাখবেন। 13 ধারা অতিরিক্ত পুলিশ, 14 ধারা অতিরিক্ত পুলিশ, 15 ধারাও কিন্তু অতিরিক্ত পুলিশ। এই তিনটা ধারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 15 ধারা থেকে আলাদাভাবে প্রশ্ন আসে। এবং এই 13 ধারা যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, এই ধরনের অতিরিক্ত পুলিশ কর্মচারী কার অধীনে থাকবে? ইন্সপেক্টর জেনারেল, সহকারী আইজি অথবা জেলার পুলিশ সুপারের কি থাকবে? তাহলে ইন্সপেক্টর জেনারেল বা পুলিশ সুপারের অধীনেই বা কর্তৃত্বেই তারা কি করবে? থাকবে। তাহলে পুলিশের 13 ধারার জন্য অতিরিক্ত পুলিশের আবেদন কে করবেন? পুলিশ অফিসার করবেন? ম্যাজিস্ট্রেট করবেন? না জনসাধারণ? জনসাধারণ। নিযুক্ত কে করবেন? পুলিশ সুপার। কার নির্দেশে? কার নির্দেশে বা নিয়ন্ত্রণে? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বা নিয়ন্ত্রণে। তাদের ব্যয়ভার কে বহন করবেন? কে বহন করবেন? সরকার, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, নাকি আবেদনকারী? আবেদনকারী। আবেদনের তারিখ থেকে অতিরিক্ত পুলিশ ওঠায় নেওয়ার পূর্বে আবেদনের কতদিন পর্যন্ত ব্যয়ভার বহন করতে হবে? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাস। তাহলে আবেদন করার তারিখ থেকেও পরবর্তীতে আরো 1 মাস সময় এই ব্যয়ভারটা কি করতে হবে? বহন করতে হবে। ধারা হলো পুলিশ আইনের কত? 13 ধারা। পুলিশ আইনের কত ধারা? 13 ধারা। রেল খাল কলকারখানা বা টেলিগ্রাম, রেল খাল টেলিগ্রাম এলাকার ভিতরে কাজ করতেছে, ওইখানে আপনার অতিরিক্ত পুলিশের আবশ্যকতা দেখা দিছে। তাহলে ওইখানে এই রেল খাল বা টেলিগ্রামের কোনো কর্তৃপক্ষ তারা যদি আবেদন করেন, তাহলে আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে ওই এলাকার ভিতরে কি করবেন? অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। এদের ব্যয়ভার কি করবেন? আবেদনকারীরাই বহন করবেন। ধারা কত? 14 ধারা। ধারা 14 ধারা। তাহলে যদি বলে অতিরিক্ত পুলিশ কাকে বলে? অতিরিক্ত পুলিশ কাকে বলে? লেবেন পুলিশ আইনের 13, 14, 15 ধারায় পর্যালোচনা করে দেখা যায় কোনো ব্যক্তির আবেদনে বা কোনো রেল খাল বা কলকারখানার আবেদনের ক্রমে, যদি মূল বই অনুসারে রাখতে চান, বা সরকার কোনো প্রকাশিত গেজেটের নির্দেশনা অনুসারে ওই এলাকার নিয়োজিত পুলিশ ছাড়াও যদি অন্য কোনো পুলিশ নিয়োজিত ওই এলাকায় করা হয়, সেগুলাকে কি বলা হয়? অতিরিক্ত পুলিশ বলা হয়। ঠিক আছে, সাধারণত আমরা অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে পুলিশ আইনের 13, 14, 15 ধারায় ব্যবহার করি। পুলিশ প্রবিধানে 667, 69, 70 বিধি ব্যবহার করি। 667, 69 এবং কি ব্যবহার করি? 70 বিধি ব্যবহার করে থাকি। আচ্ছা, এগুলো আসলে সংজ্ঞা পরে নিজেদের মতো করে বানায় নিতে পারবো, আগে ধারার জায়গাগুলো বুঝি। তাহলে পুলিশ আইনের 13 ধারা, 14 ধারার অতিরিক্ত পুলিশের পার্থক্য বুঝছেন? 13 ধারা পুলিশ সুপার, 14 ধারা আইজিপি। 13 ধারায় কোনো নির্দিষ্ট এলাকায় কোনো ব্যক্তির আবেদনে, 14 ধারায় রেল খাল বা টেলিগ্রামের জন্য,
রেল খাল বা কলকারখানা, সরি, রেল খাল বা কলকারখানা এলাকার জন্য। 13 ধারা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নিয়ন্ত্রণে, আর 14 ধারা হলো কার, সরকারের নির্দেশে বা নিয়ন্ত্রণে। ঠিক আছে, দুই ক্ষেত্রেই আবেদনকারীরাই কি করবেন, ব্যয়ভার বহন করবেন। পুলিশ এনে 1400 টাইপের করে লাগে না। সরকার, আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে বা কোনো গ্যাজেটের মাধ্যমে, গ্যাজেট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে, রেলওয়ে রক্ষী বাহিনী আছে না, রেলওয়ে রক্ষী বাহিনী, যে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বলা হয় যাদেরকে, এদেরকেও কি করতে পারেন, তিনি পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারেন। আইজিপি মহোদয় ইচ্ছা করলে রেলওয়ে রক্ষী বাহিনীর সদস্যদেরকেও কি করতে পারবে, পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবে, সরকারের সম্মতি নিয়ে অথবা কোনো গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তির অধীনে এই কাজটা করতে পারে। পুলিশ আইনে কত ধারা, 1400 টাইপের ক ধারা। এখানকার সবচেয়ে বেশি প্রশ্ন হয় যেটা পুলিশ আইনের 15 ধারা নিয়ে। পুলিশ আইনের 15, উপদ্রুত এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তাহার ব্যয়ভার সংক্রান্ত নীতিমালা। এটা সরাসরি 6 নম্বরের প্রশ্ন আসছে আপনার, শুধুমাত্র এই 15 ধারা নিয়ে। তাহলে উপদ্রুত এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তাদের ব্যয়ভার সংক্রান্ত কি নিয়ম, পুলিশ আইনের 15-1 থেকে 6 পর্যন্ত 6টা উপধারা আছে। তাহলে যদি প্রশ্নটা এইভাবে আসে যে উপদ্রুত এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তাদের ব্যয়ভার সংক্রান্ত, খুব সম্ভবত কনস্টেবল থেকে এসআই পদে 2023 সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, সেম এইভাবেই 15 ধারা থেকেই। তাহলে পুলিশের 15 কি বলছে, সরকার যে কোনো সময় গেজেট প্রকাশের মাধ্যমে কোনো এলাকাকে উপদ্রব বা বিপজ্জনক এলাকা হিসেবে কি করতে পারেন, ঘোষণা করতে পারেন, অথবা ওই এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা প্রয়োজন মর্মে, এই মর্মে কোনো ধরনের নির্দেশ প্রদান করতে পারেন। এবং এই এলাকার তাদের কত অংশের আচরণের ফলে উক্ত এলাকার অতিরিক্ত পুলিশ নিয়োগ করা প্রয়োজন আছে বলে নির্দেশ প্রদান করতে পারেন। কথা হলো দুইটা, সরকার গেজেট প্রকাশ করবে যে বর্তমান যে এই এলাকাটা খুব বিপজ্জনক, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন, একটা গ্যাজেট দিয়ে দিবে, কি এটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, অথবা এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার দরকার আছে এই মর্মে একটা নির্দেশ প্রদান করবে। কে এটা, সরকার করবে। ধারা কত, 15-1। 15-2, যখন এই ধরনের নির্দেশনা আসবে তখন এই সম্পর্কে আইজি অথবা কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার সরকারের সম্মতি নিয়ে যে এলাকা আছে এই এলাকা না, অন্য কোনো এলাকা থেকে কি করবে, পুলিশ নিয়ে আসবে, নিয়ে এসে এই এলাকাটার ভিতরে কি করবে, মোতায়েন করবে। তাহলে 15 ধারার অতিরিক্ত পুলিশ 13-14 চেয়ে একটু পার্থক্য আছে। ধরেন আমার নেত্রকোনা সদরে, এইখানে অতিরিক্ত পুলিশ 13 ধারা ব্যক্তির আবেদনে, নেত্রকোনা সদরের পুলিশ, রেল খাল কলকারখানা, নেত্রকোনা সদরের পুলিশ, এগুলা কথা বুঝাইতে পারছি। এখন ধরেন পুলিশটা আপনার দরকার কোথায়, ধরেন আপনার পার্শ্ববর্তী, ধরেন ময়মনসিংহ কোনো একটা জায়গায় পুলিশের দরকার, উপদ্রব বিপদ সংকট এলাকা, তাহলে ওইখানে কিন্তু ময়মনসিংহ থেকে পুলিশ দিবে না, কই থেকে নিয়ে আসবে, নেত্রকোনা বা টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, ওই জায়গাগুলো থেকে নিয়ে আসবে। এটা হলো উপদ্রুত এলাকার জন্য, কিন্তু মানে ওই এলাকার না, এটা অন্য এলাকা থেকে আনতে হবে। কত এটা, 15-2 ধারা। 15-3 ধারা হলো এই উপদ্রুত এলাকার এই যে অতিরিক্ত পুলিশের যে ব্যয়ভারটা আছে, এটা কার কাছ থেকে আদায় করা হবে, এই আইনের 15-5 ধারার শর্ত সাপেক্ষে ওই এলাকার অধিবাসীগণ যারা আছে, যারা এলাকার ভিতরে ঝামেলা করছে, বিপদ ঘটাইছে, তাদের কাছ থেকে কি করা হবে, এই ব্যয়ভারটা আদায় করা হবে। 15-র কত তারা, এটা পড়তে হবে কিন্তু, বিশেষ করে প্রথম 5টা, 15-1, 2, 3, 4, 5 নিতে হবে, কারণ এটা এখন ধারাকেন্দ্রিক প্রশ্ন হয়। আগে প্রশ্ন হইতো অতিরিক্ত পুলিশ, বিশেষ পুলিশ কাকে বলে, এদের ভিতরে পার্থক্য লিখুন। এখন এইভাবে প্রশ্ন হয় না সাধারণত, কিভাবে হয়, এই যে 15 ধারা দেওয়া প্রশ্ন, যে উপদ্রুত এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং এর ব্যয়ভার সংক্রান্ত বিধিবিধান লিখুন। তাহলে 15 ধারা লিখলেই শেষ, 13-14 কোনো কাহিনী এখানে নাই। তাহলে 15 কি, সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কোনো এলাকাকে উপদ্রুত বা বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন, অথবা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা প্রয়োজন মর্মে নির্দেশ দিতে পারেন। এক, এরকম নির্দেশ পাওয়ার সাথে সাথে আইজিপি বা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার ওই এলাকার ভিতরে কি করবেন, ওই এলাকা ব্যতীত অন্য এলাকা থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। এখন এলাকার আপনারা ধরেন একটা উপদ্রুত এলাকা, তাহলে আপনারা যে এলাকার ভিতরে আইন শৃঙ্খলা নষ্ট করছেন, এই পুলিশের ব্যয়ভার কে দিবে, আপনারাই দিবেন। এলাকার অধিবাসীগণ যারা আছে, উপদ্রুত এলাকার অধিবাসীগণই এই পুলিশের জন্য ব্যয়ভার দিবে। কত এটা, 15-3। 15-4 বলতেছে কে কত টাকা ব্যয়ভার দিবে, এটা কে নির্ধারণ করবে, এলাকার অধিবাসীগণ যারা আছে তারা নির্ধারণ করবে, পুলিশ অফিসার যারা তারা নির্ধারণ করবে, নাকি জেলা ম্যাজিস্ট্রেট, এটা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবে। পুলিশ আইনের 15 কত দ্বারা, 4 ধারা। 15-5 বলতেছে সরকারের কাছ থেকে সম্মতি নেওয়া, বা সরকার যদি ইচ্ছা করে তাহলে এমন একটা আদেশ দিবে যে এই এলাকার ভিতরে কিছু কিছু ব্যক্তি আছে বা শ্রেণী আছে, এদেরকে এই ধরনের খরচ দেওয়ার দরকার নেই, যে এরা শান্ত জনগোষ্ঠী, এদের কাছ থেকে নিতে হবে না, এই এলাকার এরা বস্তি, এরা এগুলো করে নাই,
এরা দরিদ্র, এদের কাছ থেকে নেওয়ার দরকার নাই। তাহলে সরকার ম্যাজিস্ট্রেটকে এরকম নির্দেশ দিতে পারে যে কোনো কোনো ব্যক্তি বা সম্প্রদায় বা গোষ্ঠীর কাছ থেকে কি করার দরকার নাই, এই ব্যয়টা আদায় করার প্রয়োজন নাই। এই ব্যয়টার নাম কি জানেন? এই ব্যয়টার নাম হলো পিউনিটিভ ট্যাক্স, পিটুনি কর। এটা কি বলা হয়? এটাকে পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি কর বলা হয়। পুলিশের 15(6) বলতেছে এই যে গ্যাজেটটা যে 15 একে প্রকাশ করবে, এটা কতদিন সময় উল্লেখ করা থাকবে। 6 আপনার দরকার নাই, 5 পর্যন্ত নিতে হবে। এরপরে 5 পর্যন্ত গিয়ে লাস্টে যে আপনার মন্তব্যের জায়গাটা এটা পড়তে হবে, যে পুলিশের 15 ধারার যে পুলিশগুলো মোতায়েন করা হয়, পুলিশের 15 ধারার যে অতিরিক্ত পুলিশ, এটাকে বলা হয় পিউনিটিভ পুলিশ। কি বলা হয়? পিউনিটিভ। আর এই পুলিশের জন্য অধিবাসীগণের নিকট থেকে যে ব্যয়টা আদায় করা হয়, সেটাকে বলা হয় পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি কর। কি বলা হয়? পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি কর। দ্বারা কত? পুলিশ আইনের 15 ধারা। পুলিশ আইনের কত ধারা? 15 ধারা। তাহলে 15 1 2 3 4 5। আমি আবার বলতেছি, আপনারা অনেকদিন পড়ে ফেলছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। পুলিশ আইন যে আইনই পড়েন, আইনের শর্ট ভার্সন পড়তে হবে। শর্ট ভার্সন মানে আমরা খুব লম্বা আলোচনা করি, কিন্তু শর্ট একটা পয়েন্ট মনে রাখবেন, এটা দিয়ে আপনার সামনে আগে যাবেন ইনশাল্লাহ। যদি মনে করেন যে না গণ আর আমি সব মুখস্থ করে ফেলবো একবার বইয়ের বাসায়, তাহলে ব্রেনে প্রচুর পরিমাণ চাপ পড়বে আপনার, and লাভের চেয়ে লস হয়ে যাবে বেশি। তাহলে 15 1, কোনো এলাকা বিপজ্জনক বা উপদ্রব এলাকা বা এটা মারাত্মক একটা কি বিপজ্জনক এলাকা, সরকারি এটা একটা গেজেট প্রকাশ করে দিবে। অথবা এখানে অতিরিক্ত পুলিশ দরকার, সরকার নির্দেশ দিবে। ধারাগত 15(1) 2। এরকম নির্দেশ পাওয়ার পরেই আইজিপি মহোদয় বসে থাকবে, বলবে সরকার বলছে এই এলাকাটা বিপজ্জনক, তাহলে তো ঝামেলা, অন্য এলাকা থেকে পুলিশ এখানে মোতায়েন করে দিবে। 15(2) তিনি কি করবে? এই যে পুলিশগুলো এখানে মোতায়েন করা হলো, তাদের ব্যয়ভার কে দিবে? যারা এই এলাকার অবস্থা কি করছে, নষ্ট করছে, বিপজ্জনক বানাইছে, তারাই দিবে। কত? 3। কে কত দিবে? এটা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবে, যে আপনি এত দিবেন, আপনার এত দিবেন, এত দিবেন। 15 5 কি সরকার ইচ্ছা করলে জেলা ম্যাজিস্ট্রেটকে বলে দিবে যে এইরকম ব্যক্তি যারা আছে, বা এই ধর্মের যারা আছে, এই গোষ্ঠীর যারা আছে, বা এইরকম যারা আছে, এদের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। বলতে পারো না 5টা কথা? 1 2 3 4 5। তাহলে 1 বিপজ্জনক এলাকার নির্দেশনা, 2 অন্য এলাকা থেকে অতিরিক্ত পুলিশ নিয়োগ, 3 হলো এর ব্যয়ভার ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন, না এলাকার অধিবাসীগণ দিবেন। 4 হলো ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন। 5 হলো কাউকে অব্যাহতি দিবেন, কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কি দিবেন? অব্যাহতি দিয়ে দিবেন। আর এই ধরনের যে পুলিশগুলো উপদ্রব এলাকায় নিয়োজিত করা হবে, সেই সমস্ত পুলিশকে বলা হয় কি পুলিশ? পিউনিটিভ পুলিশ। পিউনিটিভ পুলিশ। আর এই পিউনিটিভ পুলিশের জন্য যে অধিবাসীগণের নিকট থেকে যে ব্যয়টা বা খর আদায় করা হয়, সেটাকে বলা হয় পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি খর। কি কর? পিটুনি কর। তাহলে পিউনিটিভ ট্যাক্স আর পিউনিটিভ পুলিশ। তাহলে এই পিউনিটিভ পুলিশ মানে কি পুলিশ? এটা পিটুনি পুলিশ। কি মানে? এদেরকে এলাকার জনগণের পিটানি লাগে এদেরকে নিয়োজিত করা হয়েছে, যে তোমরা এলাকার আইন শৃঙ্খলা নষ্ট করছো, তোমাদেরকে পিটানো হইব, ঠিক আছে? আর এই খরের যে এটার জন্য যে কটা টাকাটা আদায় করা হবে, সেটাকে বলা হবে পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি কর, পুলিশ আইনের 15 ধারা। এখন একটা এলাকার ভিতরে সবাইকে আইন শৃঙ্খলা নষ্ট করবে, সবাই কি এলাকার পরিবেশ নষ্ট করে? কিছু ভালো মানুষ আছে না? আছে। তাহলে যে কিছু মানুষ বিক্টিম হয়েছে এখানে, ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, জখমপ্রাপ্ত হয়েছে, তাহলে এই ব্যক্তিগুলা কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনটা ঘটনার কতদিনের ভিতরে করতে হবে? এটা এমসিকিউ প্রশ্ন হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। কতদিনের ভিতরে করতে হবে? 1 মাসের ভিতরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন, যে আমরা তো টাকা দেই নাই, ঠিক আছে, কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি, ঘরবাড়ি ভাঙছে, আহত নিহত। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে ইনকোয়ারি অনুসন্ধান করে যদি দেখেন যে আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপরাধের সাথে জড়িত হচ্ছে, অপরাধের সাথে তারা কি ছিল না, এই বলে অপরাধের সাথে তারা কি ছিল না, অপরাধের সাথে তারা কি ছিল না, জড়িত ছিল না, জড়িত ছিল না, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে হবে? ম্যাজিস্ট্রেট তাদেরকে এখান থেকে একটা ওই যে ওই ব্যক্তিদের কাছ থেকে একটা অর্থ আদায় করে তাদেরকে প্রদান করতে পারবে। এটা প্রশ্ন সাধারণত করে না, এটা না পড়লেও হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, পুলিশের এটা কত দ্বারা? 15 দ্বারা। পুলিশের 15 শর্ট আইপেন ক দ্বারা। এটা হবে কত? 15। পুলিশের 15 শর্ট আইপেন ক দ্বারা। তাহলে 15 5টা কথা কিন্তু মনে রাখতে হবে। পুলিশের 15 ধারার 5টা কথা: 1 নাম্বার বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা, 2 নাম্বার অন্য এলাকা থেকে অতিরিক্ত পুলিশ নিয়োগ, 3 নাম্বার অধিবাসীগণ তাদের ব্যয়ভার দিবে, 4 নাম্বার ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবে, 5 নাম্বার কোনো কোনো ব্যক্তিকে অব্যাহতি দিবে। পুলিশ আইনের 16 ধারা যেটা,
এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধানে আমরা পড়ছি না, জরিমানা আদায়ের পরোয়ানা, ফৌজদারি কার্যবিধানে 386-87 ধারার বিধান। অর্থাৎ এই যে টাকাগুলো আদায় করবে এটা ম্যাজিস্ট্রেট কিভাবে আদায় করবে এই সংক্রান্ত পদ্ধতি। এটা আমাদের প্রশ্নমুখী না, এটা পড়ার জন্য আমাদের কোনো প্রয়োজন নাই। প্রশ্ন পড়ানোর সময় আলাদা একটা প্রশ্ন আছে, ওইটা পড়ালে এটা ক্লিয়ার হয়ে যাবে। পুলিশ আইনের 17 ধারা হলো স্পেশাল পুলিশ, বিশেষ পুলিশ। কোনো থানা এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা যদি ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয়, থানা এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয়, অথবা 1952 সালে চোরাচালান প্রতিরোধ দমন আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার, পুলিশ সুপার, সর্বনিম্ন কোন পদমর্যাদার অফিসার, একজন পুলিশ ইন্সপেক্টর, অতিরিক্ত স্পেশাল পুলিশ চাই ম্যাজিস্ট্রেটের কাছে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, আবেদন করবেন। জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আসলে এরকম বিষয়ের যৌক্তিকতা আছে, তাহলে তিনি সেই এলাকার ভিতরে কি করবেন, স্পেশাল পুলিশ মোতায়েন করবেন। এই স্পেশাল পুলিশগুলো কই থেকে আসবে, ওই এলাকার স্থানীয় যে অধিবাসীগণ আছেন, স্থানীয় অধিবাসীগণগণের মধ্যে হইতে এই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ওই এলাকার স্পেশাল পুলিশ কর্মচারী হিসেবে কি করবেন, নিযুক্ত করবেন। ইচ্ছা করলে আবেদন ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট সত্য প্রণোদিত হয়েও জেলা ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও উহা করতে পারেন, পুলিশ আইনের 17-1 ধারা। কি বুঝছেন বলেন? কোন এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা, আপনি যে থানা এলাকায় আছেন চিন্তা করেন, ওই এলাকার পুলিশ দ্বারা ওই এলাকার আইন শৃঙ্খলা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না, প্রচুর চোরাচালান ইত্যাদির অপরাধ বাড়তেছে বা হচ্ছে বা হবে, তাহলে পুলিশ অফিসার আবেদন করবে ম্যাজিস্ট্রেটের কাছে যে পুলিশ খুব কম, ইচ্ছা করলে তো নিয়োগ দেওয়া যাবে না এখন, তাহলে এই এলাকার ভিতরে কিছু স্পেশাল বিশেষ পুলিশের দরকার। তখন জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন, এই আবেদন পর্যালোচনা করে যদি দেখেন যৌক্তিকতা আছে, আসলেই প্রয়োজন, তাহলে এলাকার স্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে বা এলাকার যারা বসবাস করে এরকম ব্যক্তিদের মধ্য থেকে স্পেশাল পুলিশ কি করতে পারবেন, নিযুক্ত করতে পারবেন। তাহলে স্পেশাল পুলিশের নিয়োগ কে করবেন, পুলিশ অফিসার না ম্যাজিস্ট্রেট, কে করবেন, ম্যাজিস্ট্রেট। আবেদন কে করবেন, জনসাধারণ না পুলিশ অফিসার, আবেদন করবেন পুলিশ অফিসার। সর্বনিম্ন কোন পদের পুলিশ অফিসার স্পেশাল পুলিশের আবেদন করতে পারেন, পুলিশ পরিদর্শক, পুলিশ পরিদর্শক। এই হলো পুলিশ আইনের 17-1 ধারা। এখন এই যে স্পেশাল পুলিশগুলো নিয়োজিত করা হয়েছে, এই স্পেশাল পুলিশ কর্মকর্তা বা কর্মচারী গণের নামের তালিকা জেলা ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কোথায় প্রেরণ করবেন, ক হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন, খ দায়রা জজের কাছে প্রেরণ করবেন, গ কার কাছে, পুলিশ সুপারের কাছে প্রেরণ করবেন, কার কাছে, পুলিশ সুপারের কাছে। যেহেতু এই যে আমি 10 জন নিযুক্ত করলাম, এই এলাকায় 20 জন, এই যে কমিউনিটি পুলিশ দেখেন না অনেকটা, ধরেন আমি এটা দিলাম 20 জন, তাহলে কতজন, এই নামের তালিকাটা পুলিশ সুপারের কাছে দিতে হবে না, কেন দিতে হবে, কারণ এদের দায়িত্ব ক্ষমতা কর্তব্য, এদের জবাবদিহিতা সব কার কাছে থাকবে, ম্যাজিস্ট্রেটের কাছে না পুলিশের কাছে, পুলিশের কাছে থাকবে। কার কাছে, পুলিশের কর্তৃত্বে এরা থাকবে। এটা কিন্তু পরবর্তী ধারায় বলা আছে যে যখন এই 17 ধারায় তারা নিযুক্ত হবে, তখন তারা সাধারণ পুলিশের মতোই, আমরা ক্ষমতা দায় দায়িত্ব ক্ষমতা এবং অধিকার পাইছি কত ধারায়, পুলিশ আইন অনুসারে পুলিশ কত ধারায় ক্ষমতা দায় দায়িত্ব এবং কর্তব্যের অধিকারী হয়, কে বলতে পারবেন, পুলিশ আইনের কত ধারায় একজন পুলিশ কর্মচারী ক্ষমতা দায়িত্ব কর্তব্য এবং সুযোগ সুবিধার অধিকারী হয়, উত্তর হলো 8 ধারা। ক ধারা, 8 ধারা, এটাকে পড়াইছি না, তাহলে 8 ধারাতে হয়। আর বিশেষ পুলিশগুলো ক্ষমতা দায় দায়িত্ব সুযোগ সুবিধার অধিকারী আমাদের মতোই হবে, যখন তারা 17 ধারায় নিযুক্ত হবে, 18 ধারায় গিয়ে তারা কি করবে, এই দায় দায়িত্ব ক্ষমতা এবং সুযোগ সুবিধার অধিকারী হবে। এবং তারা দায়িত্ব শৃঙ্খলা ইত্যাদির জন্য আমরা যেরকম ভাবে আমাদের পুলিশ সুপার বা ঊর্ধ্বতন অফিসারের কাছে দায়বদ্ধ থাকি, ঠিক তারা একইভাবে পুলিশ আইনের 18 ধারা তাদের দায়িত্ব এবং অন্যান্য কর্তব্য শৃঙ্খলার জন্য আমাদের মতো তারা একই কর্তৃত্বের একই কর্তৃপক্ষের কর্তৃত্বে থাকবে তারা। পুলিশ আইনে কত ধারা, 18 ধারা। তাহলে পুলিশ আইনের 18 ধারার মূল আলোচনা কি জানেন, স্পেশাল পুলিশ যখন নিযুক্ত হবে তখন তিনি সাধারণ পুলিশের মতোই ক্ষমতা কর্তব্য ক্ষমতা কর্তব্য এবং সুযোগ সুবিধার কি হবে, অধিকারী হবে। এবং আমরা যে সমস্ত পুলিশের কর্তৃত্বে থাকবো, সাধারণ পুলিশ, স্পেশাল পুলিশও তাদের কর্তৃত্বেই বা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। ধারা কত, 18 ধারা। আর পুলিশ আইনের 19-এ বলতেছে যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন স্পেশাল পুলিশ ধরেন চায়া নেওয়া হয়েছে, ওই এলাকার নির্দিষ্ট এরকম ডিউটি করবে, ওই এলাকার ভিতরে এগুলো পাহারা দিবে। এখন তাদের যে ডিউটি, এই ডিউটির চাইতে স্পেশাল পুলিশ তাদের দায়িত্ব এটা পালন না করে তারা কি করতেছে, কর্তব্য অবহেলা করতেছে,
অথবা তাদের যে দায়িত্ব আছে এই দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব পালন করতেছে, সেই ক্ষেত্রে হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই তার জন্য শাস্তি হবে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত তাকে কি করা হবে, দণ্ডিত করা হবে। অর্থাৎ স্পেশাল পুলিশ নিযুক্ত হয়ে যদি কেউ কর্তব্য অবহেলা করে বা অস্বীকার করে, তার প্রতি গাফিলতির দায়ে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত কি করা হবে, জরিমানা করা হবে। তাহলে আমি একটা কথা আগেই বলছি যে পুলিশ আইনের যত শাস্তি আছে সব শাস্তি পুলিশ দিবে শুধুমাত্র 7 ধারা। এছাড়া যত শাস্তি আছে পুলিশ আইনের সব শাস্তি কোথায় হবে বিচার, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে। কোথায় হবে, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে তাদের শাস্তি। তাহলে স্পেশাল পুলিশ নিযুক্ত কত ধারায়, 17 ধারায়। তাদের সুযোগ সুবিধা, কর্তব্য, ক্ষমতা, দায়িত্ব 18 ধারায়। তারা যদি দায়িত্ব কর্তব্য অবহেলা করে গাফিলতি করে তাহলে শাস্তি কত ধারায়, 19 ধারায়। পুলিশের শাস্তির জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে পুলিশের শাস্তির জায়গাতে হয় নাই এমন জায়গা খুব কম আছে। পুলিশের 34 ধারা 34-এর ক ধারা শাস্তির জায়গা হয়েছে, কত বছর শাস্তি। পুলিশের 28 ধারা, 2 টাকা লেখা আছে বইয়ের ভিতরে, 200 টাকা লিখে দিবেন, 2 টাকা কিন্তু ভুল এটা, 200 টাকা এবং 6 মাস। 29 ধারা 3 মাস এবং আপনার 3 মাসের বেতন, 3 মাস কারাদণ্ড। পুলিশের 28, 6 মাস, আপনার হচ্ছে 200 টাকা। তারপরে হচ্ছে পুলিশ আইনের 32 ধারা, 200 টাকা, কত টাকা, 200 টাকা। মানে শাস্তির জায়গাগুলোতে প্রত্যেকটাকে এমসিকিউ হয়ে যায় কিন্তু। পুলিশ আইনটা হচ্ছে এরকম একটা জায়গা। আচ্ছা আমরা তো শাস্তির জায়গাগুলো বলেই যাচ্ছি। তাহলে পুলিশ আইনের যদি স্পেশাল পুলিশ যদি কর্তব্য অবহেলা করে তার শাস্তি 19 ধারা, কত টাকা, ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত। পুলিশ আইনের 20 ধারা, স্পেশাল পুলিশকে যে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এই নির্দিষ্ট ক্ষমতার চাইতে অতিরিক্ত কোনো ক্ষমতা কি করতে পারবে না, সে প্রয়োগ বা ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু পুলিশ আইনের 20 ধারা বা পরবর্তী সংশোধনী বইগুলোতে স্পেশাল পুলিশের জন্য বলা হয়েছে। কাকে, যে আপনাকে যে ডিউটিটা দেওয়া হয়েছে এটাই করবেন, যে কাজটা দেওয়া হয়েছে এইটাই, আপনি অন্যগুলো অন্য ডিউটি করবেন না বা আপনার দায়িত্বের বাইরে গিয়ে কিছু করবেন না। যদি কেউ এরকমটা করে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু 19 ধারা শাস্তির আওতা আসবে। সে ক ধারায়, এটাও তার একটা 19 ধারা শাস্তির আওতাতেই নিয়ে আসা হবে। তাহলে পুলিশ আইনের 20 ধারা আমরা এক সময় পড়তাম যে পুলিশ তার ক্ষমতার চাইতে, নির্দিষ্ট ক্ষমতার চাইতে অতিরিক্ত ক্ষমতা কি করবে না, প্রয়োগ করবে না। কিন্তু এটা পরবর্তীতে আমরা গিয়ে দেখি স্পেশাল পুলিশের জন্য কি করা হয়েছে, এটা বলা হয়েছে। কার জন্য, স্পেশাল পুলিশের জন্য বলা হয়েছে। পুলিশ আইনের 22 ধারা, একজন পুলিশ কর্মচারী সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবে এবং যে কোনো সময় তাকে একজন অফিসার হিসেবে কি করা যাবে, নিযুক্ত করা যাবে। তাহলে একজন পুলিশ কর্মচারী সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবে, অল টাইম সে কাজ করতেছে বলে বিবেচিত হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে পুলিশ কর্মকর্তা হিসেবে কি করা যাবে, নিযুক্ত করা যাবে। তাহলে পুলিশ কত ঘন্টা ডিউটি করবে, ডিউটি যাই ঘন্টাই করি সবসময় আমরা ডিউটি করতেছি কিন্তু, ঠিক আছে। মানে আমরা সবসময় অন ডিউটি, পুলিশ সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবে। এটা একটা আপনাকে কি দিছে প্রথমে, হ্যাঁ, এটা বড় দায়িত্ব দিয়ে দিছে। পরে আবার কি দিছে, যে পুলিশ কর্মচারী অফিসার হিসেবে কি করা যাবে, নিযুক্ত করা যাবে। তাহলে পুলিশ আইনের 22 ধারা অনুসারে যে কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মচারী, দেখেন এই আইনের উদ্দেশ্যে প্রত্যেক পুলিশ কর্মচারী অন ডিউটি হিসেবে বিবেচিত হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে তাকে পুলিশ কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা যাবে। তার মানে পুলিশ কর্মচারী যারা আছে প্রত্যেক পুলিশ কর্মচারী পুলিশ আইনের 22 ধারায় কি হইতে পারে, অফিসার হিসেবে গণ্য হতে পারে। পুলিশ প্রবিধানের এক, কত, পুলিশ প্রবিধানের 1-2, তাই না, 1-2, প্রত্যেক পুলিশ কর্মচারী অফিসার হিসেবে গণ্য হবে। পুলিশ আইনের 22, প্রত্যেক পুলিশ কর্মচারীকে জেলার যে কোনো জেলায় জায়গায় অফিসার হিসেবে কি করা যাবে, নিযুক্ত করা যাবে। তাহলে পুলিশ কর্মচারী আমরা সবাই অফিসার, সবাই আমরা কি, যদিও আমরা কর্মচারী, তাই না, কর্মচারী সবাই। এটা যে প্রজাতন্ত্রের কর্মচারী, এখন বলছি তাহলে প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা কারা, প্রজাতন্ত্রের কর্মকর্তা এই শব্দ ব্যবহার হয় না, কি হয়, অর্থাৎ আপনি কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। অর্থাৎ আমরা রাষ্ট্রের কি চাকর, রাষ্ট্রের কর্মচারী কিন্তু আমরা, ঠিক আছে, এটা মনে রাখবেন। পরে হয়তো বিবেক হয়েছে যে কর্মচারীর ভিতরে কারা নিম্নপদস্থ কর্মচারী, কারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা হলো আলাদা বিষয়, এটা পরে বিভাজন হয়েছে। কিন্তু সাংবিধানিক নিয়ম কি, সবাই প্রজাতন্ত্রের, সবাই রাষ্ট্রের কি, কর্মচারী। রাষ্ট্রের অধীনে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী, বুঝেন, রাষ্ট্রের অধীনে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক কর্মচারী সবাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কি হবেন, গণ্য হবেন। কত দ্বারা, দণ্ডবিধি আইনের 14 ধারা, তাই না, রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। এখন কারা কারা অভিহিত হবেন, এটা বলছে কত দ্বারাই, যে কারা কারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে গণ্য হবেন এই সম্পর্কে ব্যাখ্যা আসছে দণ্ডবিধি আইনের 21 ধারা, 12টা ব্যাখ্যা, কয়টা,
এই 12 ধরনের ব্যক্তি বাতিল আছে আবার এর মধ্যে। এই 12 ধরনের ব্যক্তি প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের কর্মচারী হিসেবে গণ্য হবেন। ওগুলো হলো উদাহরণ। তাহলে দণ্ডবিধির 14 ধারা রাষ্ট্রের কর্মচারী, সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, সবকটার সংজ্ঞা। আর এদের ব্যাখ্যা বা উদাহরণ হলো কত ধারা? দণ্ডবিধি আর 21 ধারা। একবার ভাষ্যতে স্পষ্ট বলা আছে। আচ্ছা, তাহলে আজকে 22 ধারা পর্যন্তই থাকবে আমাদের। আগামীকালকে আমরা পুলিশ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা করবো ইনশাল্লাহ, হয়তো 23 থেকে যে পুলিশ আইনের যে অংশগুলো, 23 থেকে 30-এর 31-এর এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। তাহলে পুলিশ আইনের আলোচনা ছিল আজকে 8। কর্মচাকরিতে নিয়োজিত হওয়ার পর একটা করে নিয়োগপত্র বা সার্টিফিকেট পাবেন নির্ধারিত ফরমে, আইজিপি মহোদয় কর্তৃক এটা মোহরাঙ্কিত হবে। এর ফলে ক্ষমতা, দায় দায়িত্ব, কর্তব্য বা সুযোগ সুবিধার কি হবে? অধিকারী হবে। 8, পুলিশ সুপার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদের কি করতে হবে? পূর্ব অনুমতি অথবা 2 মাস পূর্বে লিখিত আবেদন না দিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়া যাবে না। 9, মহানগর অধ্যাদেশের 14, ডিএমপির ক্ষেত্রে। হ্যাঁ। 10, আইজিপির অনুমোদন ছাড়া অন্য কোনো নিয়োগ বা চাকরিতে অংশগ্রহণ করা যাবে না। 10, 12 ধারা আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে বাহিনীর রদবদল, পোশাক পরিচ্ছদ, অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি সম্পর্কে কি করতে পারেন? বিভিন্ন আদেশ নিষেধ প্রদান করতে পারেন, গুপ্ত সংবাদ সংগ্রহ করতে পারেন, কর্তব্য পরিদর্শন করতে পারেন, নিয়ম নীতি প্রণয়ন করতে পারেন। ক ধারা 12, পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জনগণের আবেদনের প্রেক্ষিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। 13, তাদের ব্যয়ভার আবেদনকারী বহন করবেন আবেদনের পরে আরো 1 মাস। কত? 13 ধারা। 14 ধারা হলো আইজিপি মহোদয় রেল, খাল বা কলকারখানা এলাকার কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সরকারের সম্মতি নিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন, তাদের ব্যয়ভার আবেদনকারীগণ বহন করবেন। আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে বা গেজেট প্রকাশের মাধ্যমে রেলওয়ে রক্ষী বাহিনীকেও পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। 14 টাইপের ক ধারা। 15 ধারা হলো উপদ্রুত এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তার ব্যয়ভার বিধান। সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কোনো এলাকাকে উপদ্রব এলাকা হিসেবে ঘোষণা করতে পারবেন, অথবা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা প্রয়োজন মর্মে কি করতে পারবেন? নির্দেশ প্রদান করতে পারবেন। হুম। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের সরি পুলিশ আইনের পরবর্তী ধারা হলো কত ধারা? 15(2). তাহলে ওই এলাকার ভিতরে অন্য এলাকা থেকে আইনে বিশেষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। 15(3), এই এলাকার জনগণ তাদের ব্যয়ভার দিতে হবে, দিতে বাধ্য থাকবে, তাই কি না? 15(4), জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে কে কত টাকা দিবে। আবার সরকার ইচ্ছা করলে নির্দেশ দিবে যে এদের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নাই। আর এই এলাকা এই 15 ধারার যে পুলিশগুলো মোতায়েন করা হবে তাদেরকে কি বলা হবে? পিউনিটি পুলিশ। এবং তাদের নিকট সরকার এটা এই অধিবাসীগণের নিকট থেকে যে ব্যয়টা আদায় করা হবে সেটাকে বলা হবে পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি খর। 16 লাগবে না আপাতত। 17 ধারা হলো কোনো এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা যদি ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয়, তাহলে পুলিশ অফিসার আবেদনের প্রেক্ষিতে যিনি সর্বনিম্ন পুলিশ পরিদর্শক হইতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট এলাকার ব্যক্তিদের মধ্যে থেকে ওই এলাকায় স্পেশাল পুলিশ মোতায়েন করবেন এবং তাদের নামের তালিকা দ্রুত পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দিবেন। 15 কত? 2, তারা দায়ী দায়িত্ব, ক্ষমতা, কর্তব্য, সুযোগ সুবিধার অধিকারী হবেন। কত ধারা? ও সরি, এটা 17 ধারা ছিল আগেরটা। এটা কত এখন? 18 ধারা। হ্যাঁ। আর তারা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তাদের শাস্তি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা। তারা নির্দিষ্ট ক্ষমতার চাইতে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবেন না। 20 ধারা, পুলিশ সর্বদা অন ডিউটি হিসেবে গণ্য হবেন, তাকে যে কোনো সময় পুলিশ অফিসার হিসেবে জেলার যে কোনো স্থানে নিযুক্ত করা যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো আজকে পুলিশের হ্যান্ড নোটটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।